হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অপরাজিত পাঠশালা। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ক্লাস 8 জিওগ্রাফির বায়ু চাপ বলয় ও বায়ু প্রবাহ সম্পর্কে। তো আজকে সুন্দরভাবে পুরো জিনিসটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই বই এবং খাতা একটা পাশে নামিয়ে রাখো এবং যে জিনিসগুলো বলবো খুব সুন্দরভাবে সেগুলোকে শুনবে এবং প্রয়োজন হলে সেগুলো খাতায় টুকেও নেবে। তো দেখবে তোমরা কখনো আকাশ খুব পরিষ্কার দেখা যায়, খুব নীল পরিষ্কার, চারিদিকে কোনো ঝড় নেই, বাতাস খুব হালকা হালকা মৃদু বাতাস বইছে। আবার কখনো দেখবে যে আকাশ কালো মেঘে ঢাকা হয়ে গেছে, প্রচুর জল পড়ছে, বজ্র বিদ্যুৎ দিচ্ছে, চারিদিকে শুধু ঝড়। তো এই জিনিসগুলো হয় কেন? এই জিনিসগুলো ঘটার কারণ হচ্ছে বায়ুর চাপ। সাধারণত বায়ুর চাপকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উচ্চচাপ, একটা হচ্ছে নিম্নচাপ। তো দেখো উচ্চচাপ আর নিম্নচাপ জিনিসটা কি। ধরো এখানে আমি দুটো অঞ্চল নিয়েছি, এটা হচ্ছে এ অঞ্চল আর এটা হচ্ছে আমার বি অঞ্চল। এখানে দেখো বায়ু তো সব জায়গায় আছে, তাহলে আমার এ অঞ্চলও বায়ু থাকবে, আবার বি অঞ্চলও বায়ু থাকবে। তো এই যে যেগুলো ডট ডট করছে সেগুলো হচ্ছে বায়ুর কোণা। ধরো আমি এখানে দেখলাম গুণে যে এই অঞ্চলে বায়ুর কোণা আছে 1000টি আর বি অঞ্চলে বায়ুর কোণা হচ্ছে 800টি। তাহলে এ অঞ্চলে বায়ুর কোণার পরিমাণটা বেশি, আর বায়ুর কোণার পরিমাণ যদি এ অঞ্চলে বেশি হয় তাহলে নিশ্চয়ই 1000টা বায়ু এ অঞ্চলের উপর বেশি চাপ প্রয়োগ করবে, অর্থাৎ বেশি ওজন প্রয়োগ করবে। আর এ অঞ্চলের বায়ু 800টা কোণা রয়েছে, তাহলে এ অঞ্চলে বায়ু কম চাপ প্রয়োগ করবে। তাহলে যে অঞ্চলে বায়ুর পরিমাণ বেশি সেই অঞ্চলে বায়ুর চাপ বেশি, আর যে অঞ্চলে বায়ুর পরিমাণ কম সেই অঞ্চলে বায়ুর চাপ কম। তাহলে যে অঞ্চলে বায়ুর পরিমাণ বেশি সেই অঞ্চলে বায়ু বেশি চাপ দেয়, এটাকে বলা হয় উচ্চচাপ। আর যে অঞ্চলে বায়ুর পরিমাণ কম সেখানে সেই অঞ্চলে বায়ু কম চাপ দেয়, সেটাকে বলা হয় নিম্নচাপ। তো তাহলে আমরা উচ্চচাপ আর এই যে নিম্নচাপ, এই উচ্চচাপ আর নিম্নচাপ পড়বো কেন? কারণ উচ্চচাপ থেকে বায়ু সবসময় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে উচ্চচাপ থেকে কোন দিকে প্রবাহিত হয়? নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই ক্লাসটা যত আস্তে আস্তে এগাবো এই উচ্চচাপ আর নিম্নচাপ নিয়ে বারবার আলোচনা হতে থাকবে, তাই উচ্চচাপ আর নিম্নচাপ সম্পর্কে যে ধারণাটা সেটা মাথার মধ্যে একবারে ঢুকিয়ে নাও। চলো এরপর দেখি জিনিসটা কি। চলো নেক্সট আসি। এবার আসি, দেখো বায়ু কোন চাপ থেকে কোন চাপের দিকে প্রবাহিত হয়? বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে দেখো সেই অনুযায়ী এই বায়ুটা এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে, এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে, যেমন এইভাবে বায়ুটা প্রবাহিত হচ্ছে। এবার দেখো যদি এই বায়ু প্রবাহের পথে কোনো নৌকা চলে আসে তাহলে কি করবে? বায়ুটা সেই নৌকাটাকে ঠেলে নিয়ে চলে যাবে। বায়ু সেই নৌকাটাকে কি করবে? ঠেলে নিয়ে চলে যাবে। অর্থাৎ বায়ুটা ভূপৃষ্ঠের সাথে এইভাবে সমান্তরালে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে ভূপৃষ্ঠের সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ুর আনুভূমিক চলাচল বা ভূপৃষ্ঠের সমান্তরালে চলাচলটাকে বলা হয় বায়ু প্রবাহ। এই যে দেখো এখানে ছবি, এই বায়ুটা প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের ফলে দেখো গাছটা একবারই নতিয়ে পড়েছে। দেখবে ঝড় হলে এই জিনিসটা হয় না? তাহলে আমাদের যে গায়ে বাতাস লাগে বা চারিদিকে যে ঝড় ওঠে। এবার দেখো, এবার হচ্ছে কখনো কখনো বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে আবার উচ্চচাপ অঞ্চলের দিকেও আসে, কিন্তু সেটা আগেবারের মতো নয় যে সমান্তরালভাবে পৃষ্ঠভাবে আসে। এই বায়ুটা নিম্নচাপ অঞ্চল থেকে ঠিক সোজা উপরের দিকে উঠে যায়, তারপর এইভাবে গিয়ে এইভাবে পড়ে। অর্থাৎ বায়ু কেমন ভাবে চলছে? এই উপর দিকে উঠছে, এইভাবে যাচ্ছে, এইভাবে চলছে। অর্থাৎ এটা হচ্ছে বায়ুর উলম্ব প্রবাহ। আর বায়ুর উলম্ব প্রবাহকেই বলা হয় বায়ু স্রোত। অর্থাৎ নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে বায়ু যখন উলম্বভাবে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় বায়ু স্রোত। ক্লিয়ার হয়েছে? বায়ু প্রবাহ কি? যখন আনুভূমিকভাবে প্রবাহিত হয় সেটাকে বলা হয় বায়ু প্রবাহ, আর যখন বায়ু উলম্বভাবে প্রবাহিত হয় অর্থাৎ উপর দিকে উঠে যায় তারপর সাইড দিকে যেয়ে আবার নিচের দিকে এসে নামে তখন সেটাকে বলা হচ্ছে বায়ুর স্রোত। তাহলে বায়ু দেখো এই একটা ছবি, এটা এইভাবে বায়ু স্রোত উপর থেকে নিচের দিকে নামে। বায়ু স্রোত কি করে? উপর থেকে নিচের দিকে নামে। দেখো এখানে গাছ আছে, যদি বায়ু স্রোতটা যদি এই উপর থেকে নিচের দিকে নামে তাহলে কিভাবে নামবে? এইভাবে নামবে, এইভাবে বায়ু স্রোতটা নামবে। বায়ু স্রোতে আমাদের কিন্তু ঝড় বা বাতাস খুব একটা অনুভব হয় না। বায়ুর স্রোত উপর থেকে নামে ঠিকই, কিন্তু সেটা আমাদের কোনো রকম অনুভব হয় না, আমাদের অনুভব হয় বায়ু প্রবাহটা। তাই ঝড় বা বাতাস যেটা লাগে সেটা আমাদের বায়ু প্রবাহ, বায়ু স্রোত কিন্তু আমাদের কোনো কিছু অনুভব হয় না। ধরো এইখানে আমার একটা নৌকা আছে, তাহলে আগেবারে কি করছিল দেখলো তো? নৌকাটা ঠেলে নিয়ে চলে যাচ্ছিল বায়ু প্রবাহ, কারণ এইখানে পাল্টায় ধাক্কা লাগছিল, বায়ুটা সেই বায়ুটা নৌকাটাকে ঠেলে আগে দিকে নিয়ে চলে যাচ্ছিল।
তাহলে এটা বায়ু প্রবাহ নৌকাটাকে ঠেলে নিয়ে চলে এসেছিল। কিন্তু যদি বায়ুটা এইভাবে নামে, অর্থাৎ বায়ুর স্রোতটা পাবে এইভাবে যদি নিচের দিকে নামে, তাহলে কি নৌকাটাকে ঠেলে নিয়ে যেতে পারবে? পারবে না, কারণ বায়ুটা উপর দিক থেকে নিচের দিকে নামছে। তাহলে নৌকাটা যেখানে থাকার সেখানে দাঁড়িয়ে থেকে যাবে। তাহলে বায়ুর স্রোত কি? বায়ুর স্রোত হচ্ছে যেটা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে বায়ু যখন উলম্বভাবে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় বায়ুর স্রোত। তাহলে বায়ু যদি এইভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় তাহলে সেটাকে বলা হয় বায়ু প্রবাহ। আবার যদি উপর থেকে প্রবাহিত হয় নিচ দিকে নামে তাহলে সেটাকে বলবো আমরা বায়ুর স্রোত। তাহলে তোমরা আশা করি বায়ু স্রোত আর বায়ু প্রবাহ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে উপর থেকে যদি নিচের দিকে আসে তাহলে সেটা কি হয়ে গেল? যদি এইভাবে আসে তাহলে সেটা হয়েছে বায়ুর স্রোত। আর বায়ু যদি এইভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে এইভাবে যায় তাহলে সেটা হচ্ছে বায়ুর প্রবাহ। ঠিক আছে, চলো এবার আসি বায়ুর চাপ বলয়। বায়ুর চাপ বলয় জিনিসটা কি? বায়ুর চাপ বলয় হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে কিছু কিছু অঞ্চলে সমধর্মী বায়ু দেখা যায়। এটাকে বলা হয় বায়ু চাপ। বায়ু চাপ বলয় যে এই যে সমধর্মী যে অঞ্চলগুলো রয়েছে, সমধর্মী অঞ্চল, এটা এই অঞ্চলগুলোকে বলা হয় এক একটা চাপ বলয়। তো পৃথিবীতে 7টা চাপ বলয় রয়েছে, তার মধ্যে 3টা রয়েছে নিম্নচাপ বলয় ও 4টা রয়েছে উচ্চচাপ বলয়। নিম্নচাপ বলয় কোনটাকে বলা হয়? যেখানে বায়ুর পরিমাণ কম সেখানে বায়ুর চাপও কম। আর উচ্চচাপ বলয় কোনটাকে বলা হয়? যেখানে বায়ুর পরিমাণ বেশি সেখানে বায়ুর চাপও বেশি। এর আগে একটু আগে আলোচনা করলাম। তো 7টা চাপ বলয় কি কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ এই অঞ্চলটা, তারপর হচ্ছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল। কোনগুলো? এই যে হলুদ হলুদ অঞ্চলগুলো আছে না, সেগুলো হচ্ছে কর্কটীয়, উত্তর দিকটা কর্কটীয়, দক্ষিণ দিকটা মকরীয়। তারপর হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল। কোনটা? এইটা আর একটা এইটা। আর হচ্ছে মেরু উচ্চচাপ অঞ্চল। মেরু অঞ্চল মানে হচ্ছে পৃথিবীর ঠিক এই অঞ্চলে দুটো চাপ বলয় রয়েছে, যেটা ছবিতে আমার দেওয়া নেই। এই দুটো অঞ্চলে দুটো চাপ বলয় রয়েছে, সেগুলো হচ্ছে উচ্চচাপ বলয়। তাহলে কতগুলো চাপ বলয় হয়ে গেল? 7টা চাপ বলয় হয়ে গেল। এবার দেখে নিই একে একে সেই চাপ বলয়গুলি সম্পর্কে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোথায় অবস্থিত? নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার পাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অবস্থিত। দেখো এটা আমার নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান কত ডিগ্রি হয় বলো মনে মনে বা কমেন্টে লিখো। 0 ডিগ্রি। তো ঠিক 0 ডিগ্রি থেকে উত্তর দিকে 5 ডিগ্রি আর দক্ষিণ দিকে 5 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে উত্তর দিকে 5 ডিগ্রি আর দক্ষিণ দিকে 5 ডিগ্রি, এইটুকু অঞ্চলের মধ্যে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন হয়ে থাকে? ধরো এটা সূর্য এই নিরক্ষীয় অঞ্চল কেমন ভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেওয়ার জন্য যে অঞ্চলের লম্বভাবে কিরণ দেবে সেখানে তাপমাত্রা বেশি, আর যেখানে তাপমাত্রা বেশি সেখানে বায়ু খুবই উষ্ণ হয়ে যায়। উষ্ণ বায়ুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উষ্ণ বায়ু যখনই কোনো অঞ্চলে বায়ু উষ্ণ হয়ে যাবে সেখানকার বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। ধরো এই অঞ্চলে বায়ু আমার 1000টা বায়ু আছে, 1000টা বায়ুর কোণা আছে। এবার আমার এখানে খুব প্রচুর তাপ দেওয়া হলো। প্রচুর তাপ দেওয়ার ফলে কি হবে জানো? এখানকার বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যাবে। যদি বায়ুর কোণা উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায় তাহলে এখানকার বায়ু যেটা 1000 ছিল সেটা কমে যাবে। এখন সেখানকার বায়ু কমে হয়ে গেছে ধরো 500টি কোণা। তাহলে ছিল কত হলো? 1000টা, এখন হয়ে গেল কত? 500। তাহলে আগে বায়ুর চাপটা বেশি ছিল, এখন বায়ুর চাপটা কি হয়ে গেল? কমে গেল। তাই যে সমস্ত অঞ্চলে তাপমাত্রা বেশি সেখানে বায়ুর চাপ সবসময় কম থাকে। আর যে সমস্ত অঞ্চলে বায়ুর তাপমাত্রা কম অর্থাৎ বরফে ঢাকা অঞ্চলগুলি, সেইখানে বায়ুর চাপ সবসময় বেশি থাকে। এই কথাটা মনে রাখবে কিন্তু। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলে সূর্য কেমন ভাবে কিরণ দিচ্ছে সারা বছর? লম্বভাবে কিরণ দিচ্ছে। লম্বভাবে যে সমস্ত অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেই সমস্ত অঞ্চলে বায়ুর তাপমাত্রা বেশি থাকে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে সূর্য কেমন ভাবে কিরণ দিচ্ছে? লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা কি? বেশি উষ্ণ। তাই সেখানে কি অঞ্চল সৃষ্টি হয়েছে? নিরক্ষীয় অঞ্চল সৃষ্টি হয়েছে। দেখো এই অঞ্চল স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি থাকে। দেখো ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে অঞ্চলটা, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ যুক্ত অঞ্চল। এই অঞ্চলে এইটুকু জায়গা স্থলভাগ আর এইটুকু জায়গা স্থলভাগ, বাকি কিন্তু পুরো জায়গাটায় জলভাগে ঢাকা। আর যখন জলভাগের ওপর সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন জলভাগ দিয়ে কি হয়ে যাবে? তাপ বেশি থাকলে সেখানে জলীয় বাষ্প উপরের দিকে উঠবে। জলীয় বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে যে জলীয় বাষ্প যে বাতাসের সাথে মিশবে সেই বাতাসকে হালকা করে উপরে তুলে দেবে। বাতাস যদি উপরের দিকে যায় তাহলে বায়ুর পরিমাণটা কমে যাবে, আর বায়ুর পরিমাণ কমে গেলে সেখানে কি চাপ সৃষ্টি হয়ে যাবে?
নিম্নচাপের সৃষ্টি হয়ে যাবে। তাই নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগ বেশি হয়, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সেখানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে সৃষ্টি হয়। আর সেই জলীয় বাষ্প বাতাস সঙ্গে যখন মিশে, সেই বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেই অঞ্চলটা নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়ে থাকে। এই অঞ্চলে বায়ু ঊর্ধ্বগামী হয়ে পৃথিবীর আবর্তন গতির জন্য নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায়। তাহলে কি হচ্ছে, দেখো যখনই বায়ু হালকা হবে তখন বায়ু কি হবে, উপর দিকে ওঠার চেষ্টা করবে। বায়ু যখন উপর দিকে ওঠার চেষ্টা করবে তখন বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে ছিটকে যায়, পৃথিবীর আবর্তন গতির কারণে ছিটকে যাবে এবং ছিটকে যেয়ে পৃথিবীর বায়ুটা একটা বায়ুর পার্ট এদিকে আসবে এবং একটা বায়ুর অংশ এইদিকে চলে যায়, একটা বায়ুর অংশ এদিকে, একটা বায়ুর অংশ এদিকে চলে যায়। দেখে নাও কিভাবে হচ্ছে জিনিসটা। ধরো এখানে দুটি বায়ু উষ্ণ হয়ে উপর দিকে উঠলো, এবারে আবর্তন গতির পরে ছিটকে গিয়ে সেটা দুটা অঞ্চলে ভাগ হয়ে পড়ে গেল। বুঝতে পারলে জিনিসটা? তো নিরক্ষীয় অঞ্চলে বায়ু উষ্ণ হয়ে উপর দিকে উঠে যায়, উপর দিকে উঠে যাওয়ার পর আবর্তন গতির ফলে সেটা দিক পরিবর্তন হয় এবং একটা বায়ু এই অঞ্চলে, একটা বায়ু এই অঞ্চলে এসে পড়ে যায়। তাহলে যেহেতু বায়ুর পরিমাণ এখান থেকে কমে এই অঞ্চলে এসে পড়ছে, তাই এই অঞ্চলটা কি অঞ্চলে সৃষ্টি হচ্ছে, নিম্নচাপের অঞ্চলে সৃষ্টি হচ্ছে, কারণ এখানে বায়ুর পরিমাণটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাই নিরক্ষীয় কি অঞ্চল, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। এবার আসি আইটিসিজেড। আইটিসিজেড একটু পরে পড়বো, তার আগে জানালি নিরক্ষীয় শান্ত বলয় জিনিসটা কি। দেখো এর আগে তোমাদের ছবিতে একটা দেখালাম জিনিস, যে এইখানকার বায়ু যে এখানে পড়ছে বা এখান থেকে বায়ু গিয়ে এই জায়গায় পড়ছে, তাহলে এইখানে বায়ুর পরিমাণটা কমে যাচ্ছে, আর এইখানকার বায়ু যদি এখানে গিয়ে পড়ে তাহলে এখানে যা বায়ু আছে আছেই, তার সাথে সাথে নিরক্ষীয় অঞ্চলে বায়ুটা এখানে গিয়ে পড়ছে, তাহলে বায়ুর পরিমাণটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বায়ুর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেই অঞ্চলে বায়ু কি চাপ দেবে, বেশিরভাবে চাপ দেবে, তাহলে সেই দুটো অঞ্চল কি অঞ্চলের সৃষ্টি হবে, উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হবে। তাহলে দেখো যদি দেখা যায় যে এইটা হচ্ছে সেই নিরক্ষীয় নিম্নচাপ যুক্ত অঞ্চল, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে দুটি পাশে কি অঞ্চল ছিল, দুটি উচ্চচাপ যুক্ত অঞ্চল ছিল। এবারে উচ্চচাপ অঞ্চল থেকে প্রথমে আমরা কি পড়েছিলাম, যে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে কর্কটি উচ্চচাপ অঞ্চল, মকরী উচ্চচাপ অঞ্চল। তাহলে তোমরাই বলো বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, নিশ্চয়ই বায়ু এই সাইড থেকে, এই উচ্চচাপ অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যাবে, নিম্নচাপ অঞ্চলের দিকে আসবে। তাহলে দেখো এই বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আসছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো যে দেখো বায়ু কিন্তু এই অঞ্চলে আসছে ঠিকই, কিন্তু এই অঞ্চলে বর্ডার তক আসতে পারছে বা সীমানা পর্যন্ত আসতে পারছে, এই অঞ্চলটা কিন্তু ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না, আমরা এর আগেই বললাম যে সূর্য নিরক্ষরেখার ওপর বা নিরক্ষীয় অঞ্চলের ওপর লম্বভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেওয়ার জন্য সেই অঞ্চলে উষ্ণতা বেশি, আর উষ্ণ বায়ু কি হয়ে যায়, হালকা হয়ে ওপরে উঠে যায়, ফলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে উষ্ণতা থাকে। এই উষ্ণতা থাকার জন্য যখন বায়ু এই অঞ্চল থেকে এই অঞ্চলের দিকে প্রবেশ করতে থাকে, এই অঞ্চলে যে ঢুকবে বায়ু উষ্ণ হয়ে ওপরের দিকে উঠে যায়, বায়ু উষ্ণ হয়ে কি হয়ে যায়, ওপরের দিকে উঠে যায়। এই অঞ্চল থেকে বায়ু আসে, ঠিক এই জায়গায় পর্যন্ত আসে এবং বায়ু উষ্ণতা এতই বৃদ্ধি হয়ে যায় যে বায়ু এখান থেকে হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। ফলে দেখো বায়ু এইভাবে বা এই অঞ্চলে ভাবে এই অঞ্চলটার মধ্যে দিয়ে এইভাবে প্রবাহিত হতে পারে না। এই নিরক্ষীয় অঞ্চলটার মধ্যে দিয়ে বায়ু কিন্তু এইভাবে কিন্তু প্রবাহিত হতে পারে না। যদি বায়ু এইভাবে আনুভূমিকভাবে না প্রবাহিত হতে পারে তাহলে সেই অঞ্চলের মধ্যে ঝড়ও হবে না। ঝড় যদি না হয় তাহলে সেই অঞ্চলটা সারা বছর কেমন অবস্থা বিরাজ করবে, শান্ত অবস্থা বিরাজ করবে। তাই এই অঞ্চলটাকে শান্ত বলয় বলা হচ্ছে। কারণ কি, কারণ কর্কটীয় ও মকরী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসে ঠিকই, কিন্তু যেই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সীমানা পর্যন্ত আসে সেই বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে কোনো আনুভূমিক প্রবাহ বায়ুর দেখা যায় না, তাই এই অঞ্চলটা সারা বছর শান্ত অবস্থা বিরাজ করে, তাই একে শান্ত বলয় বলা হয়। দেখো তাহলে নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা হয়ে উপরের দিকে উঠে যায় এবং এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানকার বায়ু কোনো চলাচল বোঝা যায় না, শান্ত ভাব বিরাজ করে। এই অঞ্চলের নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। কেন, কারণ এখানে কোনো চিরকাল শান্ত অবস্থা বিরাজ করে, না ঝড় না ঝাপটা কিচ্ছু হয় না, কারণ বায়ু আনুভূমিক চলাচলটাই হয় না এখানে। এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ডোলড্রামস কথার অর্থ কি। ডোলড্রামস করার অর্থ হচ্ছে শান্ত অবস্থা, শান্ত অবস্থা অর্থাৎ সেই অঞ্চলটা শান্ত অবস্থা থাকে। এবার আসি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপযুক্ত অঞ্চল। দেখো কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অবস্থানটা আগে দেখে নিই। অবস্থানটা হচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, অর্থাৎ 25 ডিগ্রি থেকে
35 ডিগ্রি উত্তর, আবার 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই অঞ্চলটা অবস্থান করেছে। তাহলে দেখো এর আগে কি দেখলে, নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু এখানে গিয়ে পড়ছে, তাহলে এখানে বায়ুর পরিমাণটা কি করে তুলছে, বাড়িয়ে তুলছে। বায়ুর পরিমাণটা যদি বাড়িয়ে যায়, বায়ুর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে বায়ুর পরিমাণ যতই বেড়ে যাবে সেখানে চাপের পরিমাণ ততই বেড়ে যাবে। তাহলে বায়ুর পরিমাণ বেড়ে গেলে সেই অঞ্চলটা উচ্চচাপ অঞ্চলে পরিণত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে যথাক্রমে কর্কটীয় ও মকরীয় অঞ্চল নামে পরিচিত। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল নামে পরিচিত। এই দুই অঞ্চল দুটি বায়ুচাপ বলয়ের সৃষ্টি করেছে। নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এই দুই অঞ্চল যথাক্রমে কর্কটীয় শান্ত বলয় ও মকরীয় শান্ত বলয় নামে পরিচিত। তাহলে নিরক্ষীয় শান্ত বলয় তো আমরা দেখলাম যে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে বায়ু এইভাবে আনুভূমিক প্রবাহিত হচ্ছে না, তাই সেটা শান্ত অবস্থা বা শান্ত বলয়। কিন্তু কর্কটীয় আর মকরীয় কেন শান্ত বলয় হচ্ছে, দেখে নাও। আমরা কি দেখলাম, নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু উচ্চচাপ অঞ্চল, যা কি বলা হয় বায়ু স্রোত, অর্থাৎ বায়ু কেমন ভাবে নামে, বায়ু এইভাবে ওপর থেকে নামে। এই এই দুটো অঞ্চলে বায়ু এই আনুভূমিকভাবে প্রবাহিত হয়ে পৌঁছে যায় না, পৌঁছে যায় কেমন ভাবে, উলম্ব ভাবে। অর্থাৎ প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে উপরে উঠে, তারপর এদিকে যায়, তারপর এইভাবে নামে, অর্থাৎ বায়ুটা এইভাবে নামে। যদি আমার এখানে কোনো গাছ থাকে, তাহলে বায়ুটা মাথার উপর দিয়ে নামবে। মাথার উপর দিয়ে যদি নামে, তাহলে বায়ু, গাছের কি ঝড় উঠবে? গাছের ঝড় তখনই উঠবে যখন বায়ু এইভাবে প্রবাহিত হবে, তবেই তো গাছটাকে ঠেলবে এই সাইড দিকে। কিন্তু যখন ওপর থেকে নিচ দিকে নামছে, তখন কি গাছটাকে ঠেলতে পারছে না। তাই বায়ু যেহেতু ওপর দিক থেকে বা উলম্ব স্রোত এখানে দেখা যাচ্ছে, তাই বায়ুর মধ্যে কোনো ঝড় বা ঝন্ডাও তো সৃষ্টি হচ্ছে না। তাই এই দুটি অঞ্চলে কি সৃষ্টি হয়েছে, শান্ত অবস্থা বিরাজ করছে। তাই কর্কটীয় আর মকরীয় কি শান্ত বলয়। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাও, এবং ভালো যদি লাগে ভিডিওসগুলো তাহলে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার কি আছে দেখো, নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠতে শুরু করে, এবং এই ঊর্ধ্বগামী বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে। বায়ু ঠান্ডা ও শীতল হয়ে ঘনত্ব বেড়ে যায়, এবং নিরক্ষীয় ও মেরু অঞ্চলে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের ফলে বিক্ষিপ্ত হয়। অর্থাৎ আমরা কি দেখলাম, যে যখন এই নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন সেখানকার বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরে একটা বৈশিষ্ট্য দেখা যায়, যে যত ওপর দিকে উঠে যায় উষ্ণতা তত কমতে থাকে। উষ্ণতা যত কমতে থাকে, কোনো জিনিস তত বেশি ঠান্ডা হতে থাকে। তাহলে দেখো, নিরক্ষীয় অঞ্চল থেকে যে উষ্ণ বায়ু উপরের দিকে উঠছে, যত উপরের দিকে উঠছে তত তার ঠান্ডার পরিমাণটা বাড়ছে। গরমের পরিমাণটা, উষ্ণতার পরিমাণটা যেমন কমছে, শীতলতার পরিমাণটা বাড়ছে, এবং বায়ুটা আবর্তন গতির কারণে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যতই উপর দিকে উঠছে শীতল হয়ে আসছে, এবং বিক্ষিপ্ত হওয়ার কারণে যখন এই অঞ্চলের কাছে আসছে, এই দুটি অঞ্চলের কাছে আসছে, খুব শীতল বায়ু খুবই ভারী হয়। এই অঞ্চলের কাছাকাছি যখন আসছে, তখন এই বায়ু এতই ভারী হয়ে যাচ্ছে যে সেই বায়ু আর চলতে পারছে না। তখন কি হয়, বায়ু এই অঞ্চলে উলম্বভাবে এসে নেমে, কেমন ভাবে নামে, এই অঞ্চল থেকে ধীরে ধীরে যায়, এবং যখন এই অঞ্চলের কাছে পৌঁছায়, তখন বায়ু শীতল হয়ে এতই ভারী হয়ে যায় যে এই অঞ্চলের ওপর উলম্বভাবে নেমে আসে। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু উলম্বভাবে উপর দিকে উঠে উষ্ণ বায়ু ওঠে, এবং যত উপর দিকে উঠতে থাকে তত বায়ু কি হতে থাকে, শীতল হতে থাকে। এবং পৃথিবীর আবর্তন গতির কারণে এই বায়ু দিক বিক্ষেপ ঘটে, একটা দক্ষিণ দিকে আসে, একটা উত্তর দিকে আসে। এবং যখন এই কর্কটীয় অঞ্চলের কাছে আসে, তখন বায়ু এতটাই ভারী হয়ে যায় যে সেই বায়ু ডাইরেক্টলি উলম্বভাবে সেই অঞ্চলের উপর নেমে যায়, আর সে বায়ু কিন্তু এগোতে পারে না। এই জন্য কর্কটীয় অঞ্চলে বায়ুর পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে বায়ুর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য কর্কটীয় অঞ্চল উচ্চচাপ, আর নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ। এই বিক্ষিপ্ত শীতল ও ভারী বায়ু কর্কটীয় ও মকরীয় অঞ্চলে এসে নেমে আসে, আর মেরু অঞ্চল থেকে ঠান্ডা শীতল বায়ু নিচের দিকে নেমে আসে বলে দুটি ক্রান্তীয় অঞ্চল অবস্থান করছে। দেখো, তাহলে দেখো এখানকার বায়ুটি যেমন এইভাবে নামলো, এইখানেও দেখো একটা লাল রঙের অঞ্চলগুলো নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে। চলো এটা পরে জানিয়ে নেবো। এখন এই জিনিসটা বুঝতে পারলে যে কি হচ্ছে, এখানকার বায়ু এসে এই অঞ্চলে এসে নামছে, বা এখানকার বায়ু এই অঞ্চলে এসে নামছে। দেখো, এই অঞ্চল থেকে গেল, এইভাবে গেল, এবং এই অঞ্চলে এসে নামলো। এটা তোমরা আগেই দেখেছো, আবার জিনিসটা দেখে নিলে। এবার দেখো, এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ, কি যে বায়ু এইখান থেকে একটা বায়ু কিন্তু উঠে আসে এখানে এসে নামছে, এইখান থেকে একটা বায়ু উঠে এসে এখানে নামছে। দেখো, তাহলে কি হচ্ছে, যেমন এইটা নিম্নচাপযুক্ত অঞ্চল, তেমনি পৃথিবীর এই অঞ্চলটাও নিম্নচাপযুক্ত অঞ্চল। আর নিম্নচাপের বৈশিষ্ট্য কি, বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠবে, এবং একটা বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে একটা বায়ু এদিকে আসছে, এবং একটা বায়ু শাখা এদিকে গিয়ে পড়ছে।
তাহলে এইখানে বায়ুর পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। এই দুটো অঞ্চলে বায়ুর পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এই অঞ্চলে যেমন বায়ুর পরিমাণটা কমছে, ঠিক অনুরূপভাবে এইখানে একটা বায়ু ওইদিকে আসছে এবং একটা বায়ু এদিকে আসছে। তাহলে এই দুটো অঞ্চলে বায়ুর পরিমাণ কি একেবারে কমে যাচ্ছে। তাই এই দুটো অঞ্চল কি সৃষ্টি হয়েছে, নিম্নচাপ। আর নিরক্ষীয় অঞ্চল থেকেও বায়ু এই অঞ্চলে আসছে, আর সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকেও বায়ু এই অঞ্চলে আসছে। তাহলে দুটো অঞ্চলের বায়ু এই অঞ্চলে এসে জমা হচ্ছে, তাই এই অঞ্চলে বায়ুর পরিমাণ একেবারে বেশি হয়েছে। তাই এইটা উচ্চচাপ সৃষ্টি হয়েছে, আর এই দুটো অঞ্চল নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। দুটি বিপরীত ধর্ম বায়ু এই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে গেছে, এবং বায়ুর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য এখানে কি চাপ সৃষ্টি হয়েছে, উচ্চচাপ বা বায়ুর ঘনত্ব বেশি হয়ে গেছে, তাই সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। এবারে আসি অশ্ব অক্ষাংশ। অশ্ব মানে কি, অশ্ব মানে হচ্ছে ঘোড়া। অশ্ব অক্ষাংশ মানে কি, ঘোড়ার মতো দেখতে অক্ষাংশটা? না, তা নয়। জিনিসটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কর্কটীয় শান্ত বলয়। এবার কি হচ্ছে, এই অঞ্চল থেকে বায়ু এই অঞ্চলের দিকে আসছে, এইভাবে বায়ু আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এই অঞ্চলে সীমানা গোড়া পর্যন্ত আসছে, দেখো বায়ু কিন্তু এই অঞ্চলে বেশি ঢুকছে না। বায়ু কি হয়, এখান থেকে আমরা জেনেছি যে উচ্চচাপে বায়ু কিভাবে আসে, উলম্বভাবে এসে পড়ে। উচ্চচাপে বায়ু উলম্বভাবে এসে পড়ে। যদিও বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বায়ুটা সবসময় এদিক থেকে এদিকেই প্রবাহিত হবে। খুব কোনো কোনো সময় বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে আসে। এই যে অ্যারোগুলো আসছে, এটা কিন্তু সবসময় দেখা যায় না। বায়ু সাধারণত এই উচ্চচাপ অঞ্চল থেকে এই দিকেই প্রবাহিত হয়, এই দিকে কিন্তু প্রবাহিত হয় না। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে করেছি। খুব কম সময় হলে এই জিনিসটা প্রবাহিত হয়, সাধারণত এটা হয়ই না। বোঝাবার জন্য তোমাদেরকে এই জিনিসটা নিয়েছি। উচ্চচাপ অঞ্চলে বায়ু কেমন ভাবে প্রবাহিত হয়, উচ্চচাপ অঞ্চলে বায়ু এইভাবে এসে উলম্বভাবে নামে। উলম্বভাবে নামে মানে কি, মাথার উপর দিয়ে নামে। যদি মাথার উপর দিয়ে নামে তাহলে তো কোনো ঝড় ঝঞ্ঝা বা নৌকাকে তো ঠেলে নিয়ে যেতে পারে না। দেখো, যদি বায়ুটা এইভাবে প্রবাহিত হতো এবং সেই বায়ু প্রবাহের পথে যদি আমি একটা নৌকা ক্রিয়েট করতাম, তাহলে সেই নৌকাটা কি করতো, এই বায়ু ঠেলে নিয়ে আসতো। ঠেলে নিয়ে আসতো তো। দেখো ঠেলে নিয়ে আসে যখন এই অঞ্চলের মধ্যে ঢুকিয়ে যেত, এই অঞ্চলের মধ্যে ঢুকিয়ে যেত, তখন বায়ু কেমন ভাবে স্রোত দেখা যায়, বায়ুর উলম্ব স্রোত দেখা যায়। উলম্ব স্রোত মানে কি, একবারে উপর থেকে নিচের দিকে নামে। উপর থেকে যদি নিচের দিকে নামে, তাহলে এই নৌকাটাকে কি আর ঠেলতে পারবে বায়ু? কারণ এইভাবে বায়ু চলাচল তো একবার টোটালি বন্ধ হয়ে গেছে। তাহলে নৌকাটাকে আর বায়ুর স্রোতে এগাতে পারবে? বায়ুর সাহায্যে আর এগাতে পারবে না। তাহলে নৌকাটা কি হবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে। এবারে যদি এই নৌকাটাকে এগোতে হয়, এগোতে হয়, তাহলে কেমন ভাবে এগোবে, নাবিকরা এইভাবে খেয়া টেনে টেনে এই জাহাজটাকে এগোতে হবে। কিন্তু এত বড় জাহাজকে এগোনো সম্ভব? খুবই জটিল ব্যাপার। তখন তারা এই দীর্ঘদিন, মানে এখানে ধরো এই অঞ্চলটা পেরোতে তাদের অনেক সময় লেগে যেত। তো এই যে সময়টা লাগতো, সেই সময়ের জন্য খাবার বা জলের তখন ঘাটতি দেখা যেত। এবার খাবার বা জলের যেহেতু ঘাটতি দেখা যেত, তখন মানুষরা কি করতো, এই জাহাজে যতগুলো ঘোড়া ছিল, যারা জল বা খাবার খেত, তাদেরকে কি করতো, তাদেরকে সমুদ্রে ফেলে দিত। তাই সমুদ্রে ফেলে দিত এই কারণে, যাতে জল বা খাবারটা আর কিছুদিন বেশি দিন চলে। তো এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটতো, এটাকে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ। অর্থাৎ এই অঞ্চলে এসেই নৌকার কিন্তু আর এইভাবে আণবিকভাবে বায়ু নৌকাটাকে ঠেলতে পারতো না। তখন বায়ু কি হতো, বায়ু এইভাবে উপর থেকে স্রোত আকারে নিচে নেমে আসতো। যেহেতু এই আণবিক প্রবাহটা, বায়ুর প্রবাহটা বন্ধ হয়ে যেত, তাই নৌকা কি হতো, এগোতে পারতো না। বায়ু স্রোতের জন্য নৌকা একই জায়গায় থেমে যেত। তখন নাবিকরা তাদের খাবার বা জলের মজুদটা সংরক্ষণ রাখার জন্য জাহাজ থেকে ঘোড়াগুলোকে ফেলে দিত সমুদ্রে। এই জায়গাটাকে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ। কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অঞ্চলের মধ্যে দেখা যায়, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই অশ্ব অক্ষাংশ দেখা যায়। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসছি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপযুক্ত অঞ্চল। মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল কোন দুটি অঞ্চল, এই অঞ্চলটা আর এই অঞ্চলটা। এই দুটি অঞ্চল হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল। কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রির মধ্যে এই দুটি অঞ্চল অবস্থান করেছে। নিম্নচাপ কেন, এর আগেই দেখলে যে কারণ এখানকার বায়ু আবর্তন গতির কারণে, পৃথিবীর আবর্তন গতির কারণে ছিটকে একটা শাখা এদিকে আর একটা শাখা এদিকে চলে আসে। ফলে যখন বায়ুটা ছিটকে এই অঞ্চল থেকে, এই অঞ্চলের বায়ু এই অঞ্চলে আসছে, আর এই অঞ্চলের বায়ু যখন এই অঞ্চলের দিকে চলে যাচ্ছে, ফলে এই অঞ্চলে, এই যে মাঝের যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে বায়ুর পরিমাণটা একেবারে কমে যাচ্ছে। ঠিক দক্ষিণ গোলার্ধে একই রকম জিনিস ঘটনা ঘটছে, একটা শাখা এদিকে আসছে আর একটা শাখা এদিকে চলে যাচ্ছে। ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণটা কমে যাচ্ছে। আর আমরা আগেই দেখেছি, বায়ুর পরিমাণ যদি কমে যায়, তাহলে সেই অঞ্চলটা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে যায়। দুই গোলার্ধে মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী
মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয়, ফলে এই অঞ্চলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ এই যে মেরু অঞ্চলের তুলনায় এই অঞ্চলে যত উপরের দিকে উঠবো, অক্ষাংশ থেকে যত উপরের দিকে উঠবো, তত ঠান্ডার পরিমাণটা কি হতে থাকবে, আমাদের বৃদ্ধি পেতে থাকবে। তাই এই অঞ্চলে যতটা উষ্ণতা, তার চেয়ে এই অঞ্চলে উষ্ণতা বেশি। তাই এখানে কি হচ্ছে, বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আর এই অঞ্চলে যেমন উষ্ণতা খুবই কম, তার তুলনায় এই অঞ্চলে উষ্ণতা একটু বেশি। তাই এখান থেকে বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে এই অঞ্চলে এসে নামে পড়ছে। তাই এখানে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর ও দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। অর্থাৎ আমরা কি জানিছি, যে বায়ু বিক্ষিপ্ত হয়েছে কি, পৃথিবীর আবর্তন গতির জন্য একটা শাখা এদিকে আসছে আর একটা শাখা এই সাইড দিকে চলে আসছে। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির জন্য একটা শাখা এইদিকে আর একটা শাখা এদিকে আসছে। ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণটা একেবারে কি হয়েছে, কমে যাচ্ছে। দেখে নাও, তাহলে কি হলো, এই অঞ্চল থেকে বায়ু উপরের দিকে উঠছে, আবর্তন গতির জন্য দিক বিক্ষেপ করছে, আবার এই অঞ্চলে এসে নামছি। এই যে উলম্বভাবে এই অঞ্চলে একটা শাখা, উলম্বভাবে এই অঞ্চলে একটা শাখা, ঠিক একই রকম ভাবে যে এই অঞ্চলে একটা শাখা, যে এই অঞ্চলে একটা শাখা এসে পড়ে নামছে। এবার আসি মেরু অঞ্চল। মেরু কি অঞ্চল, মেরু উচ্চচাপযুক্ত অঞ্চল। কত ডিগ্রির মধ্যে দেখা যায়, 80 ডিগ্রি অক্ষরেখার উভয় গোলার্ধে এই যে অঞ্চলটা রয়েছে, দেখো দেখিয়ে দিচ্ছি। এই যে অঞ্চলটা আছে, এই যে হলুদ রঙের অঞ্চলটা, এটা হচ্ছে উভয় গোলার্ধে 80 ডিগ্রি অঞ্চলের মধ্যে অবস্থান করেছে। এই হলুদ রঙের অঞ্চলটা কি অঞ্চল, উচ্চচাপযুক্ত অঞ্চল। অর্থাৎ এখানে বায়ুর পরিমাণ কি বেশি। দুই মেরু অঞ্চলে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে। আমি কি বললাম, যেখানে উষ্ণতা যখন কম থাকবে, যখন উষ্ণতার পরিমাণ কম থাকবে, তখন সেই অঞ্চলটা উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হবে। তাই এখানে সারা বছর কিসে ঢাকা, বরফে ঢাকা। বরফে ঢাকার জন্য সেখানে কি হচ্ছে, তাপমাত্রার পরিমাণটা কম। আর তাপমাত্রার পরিমাণ যদি কম থাকে, তাহলে সেখানে উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হবে। তাপমাত্রার পরিমাণ যদি বেশি হয়, সেখানে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হবে। এই অঞ্চলে সূর্যরশ্মি কেমন ভাবে পড়ে, তির্যক ভাবে পড়ে। আর নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি কেমন ভাবে পড়তো, লম্বভাবে পড়তো। তির্যক ভাবে যদি পড়ে, তাহলে সেখানে তাপের পরিমাণটা কম পায়। আর লম্বভাবে যদি পড়ে, তাহলে সেখানে তাপের পরিমাণটা বেশি পায়। পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু কিছু অংশ মেরুর দিকে নেমে আসে। কি হয়, আবর্তন গতির কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু মেরু অঞ্চলের দিকে নেমে আসে। তাই এই অঞ্চলে বায়ুর পরিমাণ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর বায়ুর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেখানটা কি হয়, উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়। তো চলো আজকের দিনে এখানে শেষ করছি। কাল আমরা বায়ু প্রবাহ সম্পর্কে জানবো। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে একবার লিখে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, বা ভালো লাগছে, খারাপ লাগছে, যেটাই হবে সেটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।